তো এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, এই ঘটনাটি বলার আগে একটি বিষয় আপনাদেরকে না বললেই নয়। সেটা হচ্ছে যে এই ঘটনাটি রাজবাড়ী জেলার ঘটনা। রাজবাড়ী জেলার বাণীবহ যে এলাকাটি রয়েছে, এই এলাকার ঘটনা। এই এলাকায় বিভিন্ন ছোট ছোট গ্রাম রয়েছে, তার মধ্যে একটি রয়েছে বারেক গ্রাম। তারপরে আশেপাশে আরো কিছু জায়গা রয়েছে। এই গ্রামে একটি অদ্ভুত ব্যাপার রয়েছে, যারা ওই গ্রামে আছেন তারাও সেটা জানেন এবং আমাদের রাজবাড়ী জেলার অনেকেই সেটা জানে। সেটি হচ্ছে যে ওই গ্রামে আজ থেকে আপনি 100 বছর বা তারও বেশি সময় আগের কোনো পরিবার যে বংশ পরম্পরায় সেখানে বসবাস করছে এমন পাওয়া খুবই দুষ্কর। অথচ এই জায়গাটি কিন্তু বহু আগের, কিন্তু সেখানে এই পুরাতন কোনো পরিবার বসবাস আমরা দেখি না। এই পরিবারগুলোর মানে বংশ পরম্পরায় তাদের বসবাস দেখি না। এর পেছনে 3টি বিষয় অনেকেই উল্লেখ করেন যে কেন ওই জায়গাটাতে এমনটা নেই। যেমন রাজবাড়ী শহরে 200 বছর 300 বছর আগের স্থাপনা থেকে শুরু করে নিয়ে বংশ পরম্পরায় তারা বসবাস করছে এমন কিন্তু নজির আছে, কিন্তু ওই গ্রামে নেই। বিশেষ 3টি কারণ আমরা খুঁজে পাই। এই 3টি কারণের মধ্যে কোনটি যে সত্যি এটি বলা মুশকিল, তবে 3টা ঘটনার যদি আমরা একটা যোগ সূত্র বের করতে পারি তাহলে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হতে পারি যে হ্যাঁ সত্যি এই টাইপের ঘটনা ঘটেছে, কিন্তু এটি যে ঘটেছে এটি আসলে বলা খুবই মুশকিল। তো আমি 3টি বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এই 3টি বিষয়ের সর্বশেষ যে বিষয়টি উপস্থাপন করব সেটি মূলত আমাদের আজকের বলার মূল ঘটনা। তো আজকের এপিসোডে আমি মূলত 2টি ঘটনা শেয়ার করব। আর প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটির 3টি অংশ রয়েছে। তো শুরু করছি। এই ঘটনাটি শোনা যায় আজ থেকে প্রায় 150 বছর আগে ঘটেছিল। সেটি হচ্ছে এই বাণীবহ এলাকায় ভয়ানক কলেরা হয়েছিল। তো আমরা জানি যে আগে যখন কলেরার কোনো টিকা আবিষ্কৃত হয়নি, তখন কলেরা যদি কোনো গ্রামে হতো তাহলে ওই গ্রাম একদম মরে সাফ হয়ে যেত মানুষ, এবং সেই গ্রামের পরে তারপরের গ্রাম, তারপরের গ্রাম, এইভাবে একটার পর একটা গ্রামের মানুষ মরে সাফ হয়ে যেত। গ্রাম পরিণত হতো একটি বিরান মরুভূমির মতো। ঘর বাড়ি আছে, গাছপালা আছে, কিন্তু কোনো মানুষ নেই। ওই মানুষগুলোকে যে কবর দেয়া হবে, কবর দেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যেত না। ভয়ে মানুষ ওই গ্রামের মধ্যেই আসতো না। সাধারণত এই বিষয়গুলোকে আমরা ওলা ওঠা বলি। ওলা বুড়ির বিষয় কিন্তু আপনারা জানেন যে কোনো একটা বৃদ্ধ বুড়ির মতো আসে, সে যেই গ্রামে ঢোকে সেই গ্রামে কলেরা ঢুকে যায় এবং মানুষ মরে সাফ হতে থাকে। এই ঘটনা কিন্তু আগেও বলেছি আমি। তো বলা হয় যে ওই গ্রামে আজ থেকে প্রায় 100 কি 150 বছরের মধ্যে এরকম একটি ভয়ানক কলেরা মহামারী দেখা দিয়েছিল, যার ফলে ওই বাণীবহ এলাকার মানুষ মরে সব সাফ হয়ে গিয়েছিল। যার কারণে ওই এলাকাতে দীর্ঘদিন যাবত কোনো জনবসতি পুনরায় স্থাপিত হয়নি। পরবর্তীতে বিভিন্ন সময়ে মানুষ আস্তে 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 সেখানে আসে আশপাশ থেকে, এবং সেখানে আস্তে আস্তে আবার পুনরায় জনবসতি গড়ে ওঠে। এটা হচ্ছে একটা মত। আরেকটি মত, সেটি হচ্ছে যে ওখানে এক রাতেই নাকি সবাই মারা গিয়েছিল। এর পিছনে একটি ঘটনা কেউ কেউ বলেন, সেটি হচ্ছে যে রাতের বেলা অন্য গ্রাম, যেটা পার্শ্ববর্তী গ্রাম, তারা ওই গ্রামের উপর দিয়ে একটি বাতাস হচ্ছে, হু হু শো শো করে শব্দ, হু হু করে শব্দ, এইরকম শব্দ হচ্ছিল। মনে হচ্ছিল যে বাতাস হচ্ছে, কিন্তু ওই বাতাসটা পাশের গ্রামে ছিল না। গভীর রাতের বেলা তারা সেটা শুনতে পাচ্ছিল যে ওই গ্রামে মনে হয় ঝড় হচ্ছে বা এরকম কিছু। কিন্তু সকালবেলা দেখা গেল ওই গ্রামে কোনো মানুষের সারা শব্দ পাওয়া যাচ্ছে না, বা ওই গ্রামের কোনো মানুষদেরকে রাস্তাঘাটে দেখা যাচ্ছে না। তারা যখন কেউ কেউ ওই গ্রামে প্রবেশ করে তখন ঘর বাড়ি বন্ধ অবস্থায় পায়,
গরু ছাগলগুলো গোয়াল ঘরে আছে কিন্তু মৃত অবস্থায়। পরে ঘরের দরজা জানালা এগুলো বাহির থেকে খুলে দেখা গেল ঘরের মধ্যে মানুষ মৃত অবস্থায় পড়ে আছে। এভাবে ওই গ্রামের সব মানুষ এবং গবাদি পশু নাকি মরে সাফ হয়ে গিয়েছিল ওই একটা বাতাসে। তবে এই যে বিষয়টি কেবল বললাম, বাতাসের যে বিষয়টি, এটি আদতে কতটুকু সত্য এটা নিয়ে সন্দেহ রয়েছে। কিন্তু ব্যাপারটি হলো যে এমন ঘটনা যে পৃথিবীর কোথাও ঘটেনি বিষয়টা কিন্তু এমন নয়। এরকম ঘটনা পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়েছে যে রাতারাতি গ্রামের সব মানুষ মারা গেছে, রাতারাতি গ্রামের সব মানুষ উধাও হয়ে গেছে। আপনারা গুগলে সার্চ দিলে বা ইউটিউবে সার্চ দিলে এমন রহস্যময় ঘটনা অনেক পাবেন। যেহেতু ওই গ্রামের প্রায় সব মানুষ মরে সাফ হয়ে গিয়েছিল, যার কারণে এই ঘটনার সত্যতা যে আসলে কি হয়েছিল এটি জানা যায় না। আর এই ঘটনাগুলো ঘটার পরে আশেপাশের গ্রামগুলো থেকে মানুষজন ভয়ে অন্যত্র সরে চলে গিয়েছিল। আর তখন তো অনেক ফাঁকা ফাঁকা জায়গা ছিল, মানে জমির অভাব ছিল না, মানুষ যে কোনো জায়গায় গিয়ে বসতি স্থাপন করতে পারত। এখনকার মতো তো এরকম জনবহুল পরিবেশ ওই সময় ছিল না। এই কারণে মানুষ অনেক দূরে সরে চলে যায়। তাদের মুখেই বিভিন্ন ঘটনা পরবর্তীতে মানুষ জানতে পারে, বিভিন্নভাবে ঘটনাগুলো বিকৃত হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটেছিল সেটিও আমরা বলতে পারি না। থার্ড যে ঘটনাটি, এটি শোনা যায়, বলা হয় একটি ভয়ানক জল বসন্তে ওই গ্রামের অনেক মানুষ মারা গিয়েছিল। এই তিনটি ঘটনা আমরা যদি একত্র করি আমরা একটি যোগসূত্র খুঁজে পাই, সেটি হচ্ছে যে আসলেই ওই গ্রামে কোনো না কোনো ঘটনা ঘটেছিল যার ফলে বহু লোক মারা গিয়েছিল, যার ফলে ওই গ্রাম বিরান হয়ে গিয়েছিল। পরবর্তীতে বিভিন্ন লোকজন এসে ওখানে বসতি স্থাপন করেছে। দীর্ঘ সময় কিন্তু ওখানে মানুষ আসতেই ভয় পেত, আবার যদি মহামারীতে মানুষ মারা যায়, এইটাই ছিল কারণ। যাই হোক, থার্ড যে বিষয়টি আমি বললাম, এইটাকে কেন্দ্র করে আজকের ঘটনা যে কেন জল বসন্ত হয়েছিল, এই জল বসন্ত হওয়ার কারণটা নিয়ে একটি ঘটনা প্রচলিত আছে, সেটি মূলত বলতে চাই। অনেকে এই ঘটনাটি শুনতে চেয়েছেন, আমি সরাসরি ঘটনাতে চলে যেতে পারতাম, কিন্তু ওই এলাকায় বসবাসকারী অনেকের কাছে এই বিষয়টি নতুন মনে হলেও হতে পারে। কারণ হচ্ছে যে এই সমস্ত ঘটনার সাক্ষ্য দেওয়ার মতো যে হ্যাঁ তারা দেখেছে, তারা তাদের বাবার কাছ থেকে শুনেছে, তাদের বাবারা আবার নিজের চোখে দেখেছে, এমন লোক খুঁজে পাওয়া অসম্ভব বললেই চলে। কারণ আপনারা বুঝতেই পারছেন সেখানে বহু লোক মারা গিয়েছিল। যাই হোক, আর এরকম ঘটনা, কলেরা, বসন্ত, এই ধরনের ঘটনায় আগে গ্রামের পর গ্রাম মরে সাফ হয়ে যেত, একদম একটা বংশ শেষ হয়ে যেত, এরকম ঘটনা আছে। এটা আপনাদের মুরব্বী যারা আছেন তাদের কাছে জিজ্ঞেস করলেই আপনারা জানতে পারবেন। যাই হোক, ঘটনাটি ঘটে সেটি হচ্ছে ওই গ্রামের একজন ব্যক্তি, ওই ব্যক্তির নাম জানা ইম্পসিবল, কারণ হচ্ছে যে তারা সবাই মারা গিয়েছিল। উনি রাতের বেলা ফিরে আসছিলেন। রাত খুব যে গভীর ছিল তা নয়, উনি ওনার খেতে কৃষিকাজ করতে করতে ওনার দেরি হয়ে যায় ওই দিন। তো উনি ওনার দুটো গরু নিয়ে ফেরত আসছিলেন। আস্তে আস্তে হঠাৎ করে ওই সময় আবার ওই দিন আবার বৃষ্টিও হয়েছিল, মানে মাটি জমির ক্ষেত কাদা কাদা হয়ে গিয়েছিল আর কি বৃষ্টির পানিতে। তো উনি যখন ওনার বাড়ির পথ দিয়ে আসছিলেন, ওনার বাড়ির কাছাকাছি মোটামুটি চলে আসেন, আধা কিলোমিটারের মধ্যে আর কি, তখন ওই জায়গাটাতে কয়েকটা পুকুর রয়েছে। ওই পুকুরেরও বেশ খানিকটা আগে উনি একটি জমির মধ্যে খচমচ খচমচ শব্দ শুনতে পান। পানির মধ্যে কোনো বড় মাছ যদি নড়াচড়া করে যেভাবে শব্দ হয় ওরকম শব্দ শুনতে পান। উনি চিন্তা করেন কি ব্যাপার, শব্দ কিসের। অনেক সময় কিন্তু এরকম খচমচ শব্দ হলে এগিয়ে গেলে সেখানে মাছ পাওয়া যেত। এখন যদিও সেটা কম পাওয়া যায়, বৃষ্টি হলে মাছ পুকুর থেকে কম উঠে আসে, এখন তো আগের মতো সেই সিচুয়েশন নেই।
তো আমিও ছোটবেলায় দেখেছি যে কই মাছ, টাকি মাছ পুকুর থেকে বৃষ্টির সময় উঠে উঠে এসেছে, আপনারা হয়তো অনেকে দেখেছেন। তো যাই হোক, ওই চিন্তা করে যে হয়তোবা ওই বৃষ্টির কারণে পুকুর থেকে কোনো বড় মাছ উঠে এসেছে, কাছেই তো পুকুর ছিল। তো উনি ওই জায়গার ওই শব্দ যেখানে হচ্ছে সেখানে যান। সেখানে যাওয়ার পর উনি দেখতে পান ওই ক্ষেতের মধ্যে তো পানি আছে, ওখানে বিশাল আকৃতির একটা শৈল মাছ, স্বাভাবিক আকৃতির থেকে অনেক বড়। মানে এই টাইপের শৈল মাছ মানে উনি কখনো দেখেনি, মানে এত বড় শোল মাছ। উনি চিন্তা করেন যে বাহ, এত বড় একটা শোল মাছ, তো এখন কি করা যায়, এটাকে ধরি। কিন্তু এত বড় শোল মাছ যদি উনি ধরতে যান, এটা ওনার পক্ষে সম্ভব নয়, কারণ উনি ওর কাছে যাওয়া মাত্রই যেটি হবে সেটি হচ্ছে যে লেজ দিয়ে তাকে বাড়ি দিতে পারে যদি ওই শৈল মাছটাকে সে জাপটে ধরে। তখন উনি চিন্তা করলেন যে দ্রুত বাড়ি যাই, আর একটা কাজ করি, সেটা হলো এই শৈল মাছটাকে চারদিক দিয়ে কোনোভাবে আটকে রাখি। তো উনি শৈল মাছটি না ধরে আশেপাশের কাদামাটি সংগ্রহ করে ওই শৈল মাছটির চারদিকে একটু উঁচু করে দেন, মানে একটু দেয়ালের মতো করে দেন যতটুকু সম্ভব হয়, যাতে করে শৈল মাছটি ওইখান থেকে বেরিয়ে যেতে না পারে। মানে ওনার পক্ষে ওই সময় যতটুকু করা সম্ভব ছিল উনি সেটি করেছেন, এবং দ্রুত, ওনার বাড়িতে কাছেই ছিল, ওনার গরু নিয়ে দৌড়ানো শুরু করেন। চিন্তা করেন বাড়ির থেকে ট্যাটা নিয়ে আসি। ট্যাটা বা কোচ আপনারা নিশ্চয়ই দেখেছেন, একটা ফলার মতো অনেকগুলো কাটা থাকে সেখানে, যেটি ছুঁড়ে মেরে মাছ শিকার করা হয়। তো ওনার বাড়িতে এটা ছিল, উনি চিন্তা করেছেন ওটা নিয়ে আসি, ওটা নিয়ে ট্যাটা দিয়ে এটাকে মেরে ফেলি, কারণ এখন তো খালি হাতে আমি ধরতে পারছি না, ট্যাটা দিয়ে মারলে রক্ত বেরো বেরো দুর্বল হয়ে যাবে, তখন আমি ধরতে পারবো। তো যে চিন্তা সেই কাজ। বাড়িতে গিয়েছেন, বাড়িতে গিয়ে উনি ওনার ট্যাটাটা নিয়ে এসেছেন। ট্যাটাটা নিয়ে এসে দেখে ঠিক আছে, মাছ মাছের জায়গায় আছে, কোনো সমস্যা নেই। তখন উনি যে কাজটি করেন সেটি হচ্ছে ওই ট্যাটা দিয়ে যখনই ওই মাছটিকে আঘাত করতে যাবেন, তখনই ওই মাছটি অস্বাভাবিক রকমের নড়ে ওঠে। মনে হচ্ছে মাছটি বুঝতে পারছে যে সে মারা যাচ্ছে। ওই লোকটি ট্যাটা দিয়ে তাকে আঘাত করতে যাচ্ছে, মাছটি বুঝতে পারছে, কিন্তু মাছটি পালাতে পারছে না কোনো কারণে। সে লাফালাফি করছে কিন্তু পালাতে পারছে না, মনে হচ্ছে সে ওই জায়গার মধ্যে আটকে গেছে। তখন ওই লোকটি যখন উদ্যত হয়েছিল, সে কিন্তু স্বাভাবিকভাবেই তাকে মারার জন্য উদ্যত হয়েছে। হয়তো ওই মাছটি বাঁচার আকুতি জানাচ্ছিল ওই লোকটির কাছে, কিন্তু বলতে পারছিল না। কিন্তু ওই মাছটির ভাষা নিশ্চয়ই ওই লোকটির বোঝার কথা নয়। ওই লোকটি যে কাজটি করে সেটি হচ্ছে ট্যাটা দিয়ে সজোরে ওই মাছটির মাথায় আঘাত করে, এবং এক আঘাতেই মাছটির মাথার মধ্যে সেই ট্যাটার ফলাগুলি ঢুকিয়ে দিতে সক্ষম হয়। মাছটি প্রচন্ড জোরে নড়াচড়া শুরু করে, যন্ত্রণায় কুঁকড়ে ওঠে। তো ট্যাটা যেটি তার মাথায় বিঁধে ছিল, তখন ওই লোকটি কি করে, যখন মাছটির নড়াচড়া একটু কমে আসে, তখন ওই ট্যাটাটি মাথার থেকে বের করার জন্য উদ্যত হয়, এবং ওই মাছটির মাথার উপরে পা দিয়ে চাপ দিয়ে ট্যাটাটি একটানে বের করে ফেলে। তখন মনে করে মাছটি হয়তো এখন দুর্বল হয়ে গেছে, এখন তো নড়াচড়া আর করতে পারবে না। এখন মাছটির যেই ফুলকা আছে, ফুলকার মধ্যে দিয়ে দড়ি দিয়ে মাছটিকে বেঁধে টানতে টানতে সে নিয়ে যাবে। সে চাচ্ছিল না যে গ্রামের মানুষজন বেশি দেখুক, কারণ তাহলে তো মাছের ভাগ দিতে হবে। যখনই মাছটির কাছে গিয়ে তিনি ওই ফুলকার মধ্যে দিয়ে রশি, মানে মুখের মধ্যে দিয়ে ফুলকার মধ্যে দিয়ে রশি বের করবেন, তখনই মাছটি ভয়ানক গতিতে লাফালাফি শুরু করে, ভয়ানকভাবে, এবং লাফাতে লাফাতে ওই জমির মানে বের হয়ে যায়, জমির এরিয়া থেকে বের হয়ে যায়, এবং পুকুরের দিকে লাফাতে লাফাতে যেতে থাকে। লোকটি মাছটিকে আটকানোর চেষ্টা করলেও সে আটকাতে সক্ষম হয় না। অবশেষে পুকুরের ঢালে মাছটি পড়ে যায়, পড়ে পুকুরের পানিতে মাছটি ডুবে যায়। এত বড় একটি মাছ তার হাতছাড়া হয়ে গেছে, এখন পুকুরের মধ্যে পড়ে গেছে, এখন সেই মাছটি ধরবে কিভাবে? এবং এই মাছটি যদি এখন সে পুকুরে নেমে ধরতে যায়, তখন তো সে একা এটা পারবে না। সে বুঝতে পারলে মাছটি তার রিজিকে একা একা নেই, অন্য লোকদেরকে নিয়েই এই মাছটি ধরতে হবে। তখন সে আবার বাড়ির দিকে যায়, আশেপাশের যে প্রতিবেশী যারা ছিল তাদের প্রত্যেককে ডাক দেয় যে আমি এরকম একটা মাছ পেয়েছিলাম, এটি এইভাবে এইভাবে পুকুরের মধ্যে পড়ে গেছে, সব ঘটনা সে খুলে বলে। তো চলো এই মাছটি ধরতে হবে। পুকুরের পানি তো খুব বেশি না, আমরা খুব সহজে ধরে ফেলতে পারবো।
ওই লোকের কাছে জাল ছিল না, এটা একটা বড় সমস্যা ছিল, নাইলে হয়তো বা সে তার পরিবারের সদস্যদেরকে নিয়ে এসে সেটা ধরতে পারতো। তো উনি প্রতিবেশীদেরকে নিয়ে আসেন, প্রতিবেশীর কয়েকজনের জাল ছিল, তারাও আসেন। তারা এসে পুকুরের মধ্যে ওই রাতের বেলায় হারিকেন টারিকেন নিয়ে মশাল নিয়ে সবাই এসেছে, পুকুরের মধ্যে জাল ফেলে, যেহেতু পুকুরের পানি বেশি ছিল না, মাছটিকে আটকাতে সক্ষম হয়, মাছটিকে ধরে ফেলে। মাছটির শরীরে আসলে আগের মতো জোর ছিল না, মানে ওই রকমের বড় একটা মাছ হিসাবে তার শরীরে যে জোর থাকার কথা ছিল, টেটার আঘাতে রক্তাক্ত হয়ে তার শরীরের জোর অনেকটাই কমে গিয়েছিল। মাছটিকে আটকাতে তারা সক্ষম হয়। মাছটিকে উপরে তুলে নিয়ে আসা হয়, তুলে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে গ্রামের সবাই মিলে সেটাকে ভাগ করে খাবে। এখন সমস্যা হলো যে প্রতিবেশী আরো যারা আছে, যারা মাছটি ধরতে সাহায্য করেনি, তারাও আসে, তারা বলে যে আমাদেরকেও মাছের একটু ভাগ দিও। কিন্তু অন্য যারা আছে তারা বলে যে এত কষ্ট করে ধরলাম তোমাদেরকে দেওয়ার জন্য নাকি, আমরা যারা ধরছি আমরা খাবো, আর এত ভাগ করতে গেলে তো আমাদের ভাগ্যেই জুটবে না। তো এইভাবে কথা কাটাকাটি হয়। একটা পর্যায়ে যারা এসেছিল তারাও বুঝতে পারে যে তারা তো আসলে মাছ ধরেনি বা ধরার সাহায্য করতে পারেনি। তো যেহেতু তারা ওই সময় হয়তো বা জানেনি, পরে লোক মুখে আশেপাশে ছড়িয়ে গিয়েছিল যে অনেক বড় একটা মাছ পাওয়া গেছে, এই জন্য তারা এসেছিল। তারা বুঝতে পারে যে আসলে এই মাছের ভাগ তাদের ভাগ্যে জুটবে না, তারা চলে যায়। যখন মাছটি উপরে তুলে আনা হয়, তখন এই মাছটি কিভাবে কাটা হবে এটা নিয়ে তারা চিন্তায় পড়ে যায়। কারণ এত বড় মাছ কাটার জন্য এত বড় কারো কাছে বটি বা ধারালো অস্ত্র, মানে সুন্দর করে কাটার জন্য কারো কাছে ছিল না। চিন্তা করা হয় এটা কুড়াল দিয়ে প্রথমে কেটে টুকরো টুকরো করা হবে, তারপরে দা বা অন্য কিছু দিয়ে মাছটির পিস করা হবে। তো যখন এক ব্যক্তি কুড়াল নিয়ে আসে এবং কুড়াল নিয়ে ওই মাছটির মাথায় আঘাত করতে উদ্যত হবে, বা এরকম একটা সময় একজন বৃদ্ধা মহিলা, বয়স প্রায় 80-90 হবে, এরকম একটা বৃদ্ধা মহিলা, সাদা কিন্তু মলিন, মানে রং চটে গেছে, সাদা ধবধবে না আর কি, অনেকদিন পড়ছে এমন একটি সাদা কাপড় পরে ওই মহিলা লাঠির উপর ভর্তি দিতে কাঁদতে কাঁদতে আসে, বাবারে এই মাছটাকে মেরো না, এটাকে মেরো না, আমার ছেলে, তোমরা ছেড়ে দাও মাছটাকে, যা আঘাত করছো করছো, আমি মাফ করে দিলাম, মাছটিকে ছেড়ে দাও, এটা বলতেছে। তখন ওনার এই কথা শুনে লোকজনের মেজাজ হয় ভয়ানক রকমের গরম, বলে যে বুড়ি তুমি কি ফাজলামি করতেছো? এমন ফাজলামির কোনো মানে হয় এই সময়? মাছ তোমার ছেলে, এসব গল্প কোত্থেকে পাইছো? ধান্দাবাজির জায়গা পাও না, যাও এখান থেকে যাও। ওই মহিলা আসলে যে কোন গ্রাম থেকে এসেছে এটা কিন্তু কেউ জানতো না, আর ওই মহিলাকে আগে কেউ কখনো দেখেও নি। গ্রামে যদিও সবাই একজন আরেকজনকে চেনে, ওই মহিলাকে কেউ কাউকে আগে দেখেনি। মহিলা খুব কান্নাকাটি করে, ওইখানে যারা প্রত্যেকে যারা ছিল ওই মাছ ধরেছে প্রত্যেকের হাতে পায়ে জড়িয়ে ধরে আর কি, যে এটাকে ছেড়ে দাও, এটাকে ছেড়ে দাও। কিন্তু কাঁচা মাছের লোভ এটা কিন্তু খুব সাংঘাতিক জিনিস, এটা কি ছাড়া সম্ভব? তারা কিন্তু এটা মেনে নেয় না। মহিলার আকুতি মিনতি কাকুতি কোনোটাই মেনে নেয় না। মহিলা বুঝতে পারে যে তারা কেউই তার এই আকুতি শুনবে না। তখন মহিলা ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় এবং বলে, তোদের ভালো হবে না, তোদের ভালো হবে না রে, এই শাস্তি তোরা পাবি, এই ঘটনা তোরা ঘটাচ্ছিস, এর শাস্তি তোরা পাবি, আমাকে নিঃসন্তান করার শাস্তি তোরা পাবি। হে আল্লাহ, সাক্ষী থেকেও আমি ওদেরকে বলছিলাম, আমি ওদেরকে সতর্ক করছিলাম। এইভাবে বিলাপ করতে করতে, আল্লাহর সাক্ষী রেখে বিলাপ করতে করতে উনি ওখান থেকে চলে যায়। এরপরে যা হওয়ার তাই হলো। লোকগুলো কুড়াল দিয়ে মাছটির মাথা আলাদা করে, তারপরে আস্তে আস্তে মাছটিকে বিভিন্ন অংশে টুকরো করে, তারপরে দা বা বটি এগুলো দিয়ে টুকরো করে অনেকগুলো ভাগ করে। যারা যারা মাছ ধরেছিল তারা তাদের ভাগের অংশ নিয়ে যে যার বাড়িতে চলে যায়। যেহেতু ওই সময় ফ্রিজ ছিল না, মাছটি সংরক্ষণ করে রাখার কোনো সুযোগ ছিল না, তো যে কাজটি হয় সেটি হচ্ছে যে তারা ডিসিশন নেয় যে প্রত্যেকে বাড়িতে গিয়ে মাছটি আজকেই রান্না করে ফেলবে। রাত কিন্তু তখনও বেশি হয়নি, ধরেন যে মাছ কাটাকাটি হয়ে গেছে, ওই সময়ে গ্রামের ওই সময় সর্বোচ্চ রাত 10টা বাজে, যদিও সন্ধ্যার পরে সবাই শুয়ে পড়ে, ওই সময় ধরেন যে রাত প্রায় 10টা বাজে। আর ওই সময় রাত 10টা মানে তো বুঝতেই পারছেন কত রাত। বাড়িতে গিয়ে রান্না করে খেতে খেতে বড়দের 11:30 বেজেছে রাত। খাওয়া দাওয়া করে
তারা শুয়ে পড়ে। শুয়ে পড়ার পর আরেকটি বিষয়, সেটি হচ্ছে ওই যে মাছের যে কাঁটাগুলো, খাওয়ার পরে তারা মাছের কাঁটাগুলো ঘরের বাইরে ফেলেছে, কেউ কেউ ঘরের ভিতরেও রেখেছে সকালবেলা ফেলবে। রাত প্রায় আনুমানিক 1টা কি 1:30 এরকম আর কি। তো ওই সময়ে করুণ কান্নার স্বর, একটা মহিলা, বৃদ্ধা মহিলা খুব কান্নাকাটি করছে। প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে এসে গেছে, প্রত্যেকটা বাড়ি, ওই গ্রামের প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে এসে গেছে এবং বলেছে যে আমার ছেলেরা তোরা বাঁচতে দিলি না, মনে করছিস তোরা বাঁচবি? হবে না, তোরা বাঁচতে পারবি না, এর শাস্তি অবশ্যই তোরা পাবি। তো এরকম করে প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে গেছে। যারা মাছ খায়নি, ওই যে যারা ভাগে পায়নি, তারাও ওই মহিলার ওই কান্নার শব্দ শুনেছে। এরপরে যেটি হয়, সকালবেলা মানুষজন স্বাভাবিকভাবেই তারা তাদের কৃষিকাজে বের হয়ে পড়ে। কিন্তু গত রাতে যারা মাছ খেয়েছিল তাদের কাউকেই গ্রামের অন্য মানুষেরা দেখতে পায় না। কি ব্যাপার, কোথায় গেল, আসে না কেন? কেউ কি একটু ক্ষোভ ছিল যে কালকে মাছ দেয়নি, আমাদেরকে ভাগে দিল না, নিজেরাই খেয়ে ফেললো, একটু ক্ষোভ তো ছিলই। কিন্তু তারপরও যখন কাউকে দেখতে পাচ্ছে না, প্রথমে নিজেরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করে, ওরা আসে না কেন। তখন 1-2 জন বলে, চল তাই দেখে আসি যে ওদের বাড়িতে কি অবস্থা, ওদের গরু ছাগল গুলোকেও তো দেখছি না মাঠে। তখন কিছু লোক ওদের বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে দেখে গরু ছাগল ঠিকই আছে, গরু ছাগল গোয়ালে বাঁধা আছে, ক্ষুধায় তারা চিৎকার চেঁচামেচি করছে, ছাড়ে নাই সকালবেলা এখনো, কিন্তু ঘরের দরজা বন্ধ। ঘরে নক করা হয়, ভিতর থেকে সারা শব্দ আসে না। পরে দরজা ভেঙে ফেলা হয়। ভেঙে দেখা যায় যে পরিবারের প্রত্যেকটি পরিবারের সদস্যদের মধ্যে যারা মাছ খেয়েছিল কি খায় নাই তা তো আসলে অন্যরা জানতে পারে না। হয়তোবা সবাই খেয়েছিল পরিবারের সদস্যদের মধ্যে, হয়তোবা কেউ কেউ খায়নি, এমন হতে পারে, কারণ যারা গিয়েছিল তারা দেখেনি সেটা। প্রত্যেকটি সদস্য অচেতন অবস্থায়, তাদের পালস চেক করে দেখা গেল তারা সবাই মৃত। এইভাবে যারা যারা ওই মাছ খেয়েছিল প্রত্যেককেই মৃত অবস্থায় পাওয়া যায়। এইটা একটা আর কি ব্যাপার রয়েছে, মানে ঘটনা রয়েছে। কিন্তু এর থেকেও আরেকটা বিষয় যেটা, সেটা হলো যে তাদের প্রত্যেককেই যখন অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল, তাদের শরীরের দিকে তাকিয়ে দেখা গেল তাদের শরীরে গুটি গুটি উঠেছে এবং প্রচন্ড জ্বরে তারা কাতরাচ্ছে। এই মতামতটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, এইটা মনে হয়েছে আমার কাছে এবং আশেপাশের মানুষদের সাথে কথা বলে আর কি। তো যখনই দেখেছে যে জল বসন্ত উঠেছে, সবাই পরিমরি করে ওইখান থেকে দৌড়, যে যদি আমাদের হয়ে যায়। এভাবে দেখা গেল যে যারা মাছ খেয়েছিল প্রত্যেকটা বাড়িতেই জল বসন্ত ধরেছে। গ্রামে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় যে মাছ যারা খেয়েছিল তাদের জল বসন্ত হয়েছে। আর জল বসন্ত হলে মানুষ মারা যাবে, ওই সময় এরকম একটা মানে ঘটনা ঘটতো, কারণ ওই সময় এগুলোর চিকিৎসা ছিল না। লোকজন ভয়ে গ্রাম ছেড়ে পালানো শুরু করে। যারা যারা চলে গিয়েছিল বলা হয় তারা বেঁচে গিয়েছিল। আসলে এটা প্রাকৃতিক নিয়মে এই জল বসন্তটা হয়নি, হয়েছিল অভিশাপের কারণে। এই জন্য যারা মাছ খায়নি তাদের কেউই হয়তোবা মারা যায়নি। তো তারা ওখান থেকে চলে যায়, আর যারা মাছ খেয়েছিল এই জল বসন্তে তাদের মৃত্যু হয়। যারা ওখান থেকে চলে এসেছিল গ্রাম ছেড়ে, তাদের মুখে মুখেই পরবর্তীতে এই ঘটনাটি প্রচলিত হয়েছে, যার ফলে আমরা এই ঘটনাটি জানতে পেরেছি। এখন এই ঘটনাটিরও সত্যতা কতটুকু এটি নিশ্চিত হওয়া অনেক কঠিন। তবে এতটুকু বলা যায় যে ওই গ্রামে অবশ্যই কোনো মহামারী হয়েছিল, যার ফলে বহু লোক সেখানে মারা গিয়েছিল।
এটা সত্য। এই তিনটা ঘটনাকে একত্র করলে আমরা এটি জানতে পারি। আরেকটি বিষয় বলে রাখি, ওই যে বুড়ি, সে যখন রাতের বেলা কান্নাকাটি বিলাপ করতে করতে যাচ্ছিল, তখন তো যারা মাছ খায়নি তারাও কিন্তু তার বিলাপ শুনেছিল, যার কারণে ওই ব্যক্তিরাও বুড়ির ওই ঘটনার সাক্ষী ছিল। আর আরো একটি বিষয়, সেটি হচ্ছে যে ওই মাছের কোনো কাটা, মাছের কোনো অংশ পরদিন সকালবেলা কেউ দেখেনি। কারণ কিছু মানুষ চিন্তা করেছিল যে ওই মাছটিকে কেন্দ্র করে এই অবস্থা, তাহলে একটা কাজ করি, মাছগুলোর কাটা সংগ্রহ করে অন্তত দাফন করে দেই সম্মানের সাথে। নিশ্চয়ই মাছটি স্বাভাবিক কোনো মাছ ছিল না, সেটি কোনো জিন ছিল। কিন্তু ওই মাছটির কোনো অংশ বিশেষই বা কোনো কাটা এটি পাওয়া যায়নি। বলা হয় ওই বুড়িটি হয়তোবা সেই মাছগুলোর কাটা সংগ্রহ করে নিয়ে গেছে, এই জন্য প্রত্যেকের বাড়ির পাশ দিয়ে সে গিয়েছিল। আর আরো বলা হয় যে যারা যারা কোনো কোনো ঘরে ঢুকেছিল ওই মাছটির অংশ বিশেষ আছে কিনা, তারাও ওই ঘরের মধ্যে মাছটির কোনো অংশ বিশেষ পায়নি। তবে কারো ঘরে ঢোকা ওই পরিস্থিতিতে এই বিষয়টি আমার কাছে সত্য মনে হয়নি, কারণ কেউ তো ভয়ে, ওই জল বসন্তের রোগের ভয়ে কেউ তো ঘরে ঢুকবে না, এটাই স্বাভাবিক ছিল। তবে বাইরে দিয়ে কেউ যেতে পারে, খুঁজতে পারে। তো এরপরে ওই এলাকাগুলো কিন্তু আবাদ হয়েছে, স্পেশালি বারেক গ্রাম, এটি কিন্তু আবাদি হয়েছে যে মানুষগুলোর আগমনের ফলে। সেটি রাজবাড়ির ম্যাক্সিমাম চরাঞ্চলের মানুষরা, চরাঞ্চলের মানুষগুলো ম্যাক্সিমাম পরবর্তীতে এদিকে এসে এই বিরান ভূমিগুলো আবাদ করেন এবং এই অঞ্চলগুলিকে সুজলা সুফলা শস্য মণ্ডলী দ্বারা আবৃত করেন। আল্লাহর অশেষ রহমতে তাদের হাত ধরে এই এলাকা আবার আবাদ হয়েছে। এখনো প্রচুর মানুষ সেখানে রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে এখানে এখনো এসে জমি কিনে তারা ঘর বাড়ি তৈরি করছে। তো প্রিয় লিসেনার্স, মাছের এই ঘটনাটি আপনারা অনেকেই শুনতে চেয়েছিলেন। আমি যখন প্রথমে বলেছিলাম তখন এতটা বিশ্লেষণ করে বলিনি, কারণ এই ঘটনার পরে আমি আরো এই বিষয়টি নিয়ে অ্যানালাইসিস করি, অবশ্য আরো পরে। তারপরে বিভিন্ন মানুষ আমাকে বলেছিল যে আমরা এই এলাকায় আছি, আমরা তো এই ঘটনা কখনো শুনিনি, আপনি কোত্থেকে পেলেন? তখন আবার যার কাছ থেকে শুনেছি তাকে আবার ধরেছি, তিনি আবার এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিতভাবে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছেন। এইভাবে কিন্তু এই ঘটনাটি আরো পরিপূর্ণভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম। প্রিয় লিসেনার্স, এই ধরনের ঘটনা হতেই পারে, আমি শুরুতেই বলেছি। আর মাছের ক্ষেত্রে যদি এই ধরনের ঘটনা, প্যারানরমাল কোনো সাইন আপনারা দেখতে পান, অবশ্যই সেই মাছটি খাবেন না, অবশ্যই সেই মাছটি ছেড়ে দেবেন। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলবো, এই ঘটনাটির সময়কাল 2005 সাল। আমাকে যে ঘটনাটি দিয়েছে তার নাম হচ্ছে রাসেল। তার বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার বুড়িচন্দ্র গ্রামে। আর এই ঘটনাটিও মূলত এই বুড়িচন্দ্র গ্রামেরই ঘটনা। এই ঘটনাটি আমাকে সে যখন বলেছিল, সময়টি ছিল যতদূর মনে পড়ে 2018 সাল হতে পারে, এরকম একটা সময়, ঠিক আমি শিওর না। এরপরে এই ঘটনাটি আমি শেয়ার করি। এই ঘটনাটি অনেকেই আবারও শুনতে চেয়েছেন, যার কারণে ঘটনাটি আবার রেকর্ড করে আপনাদের উদ্দেশ্যে আপলোড করলাম। প্রিয় লিসেনার্স, ঘটনাটির সূত্রপাত, মানে যেখান থেকে আসলে করুণ বিষয়টি শুরু হয়, সেটা মূলত আমাদের দেশের বাইরে সৌদি আরবে। যার সঙ্গে ঘটেছিল তার বাড়িও ওই বুড়িচন্দ্র গ্রামে। তার সে ইয়াং ছিল, সৌদি প্রবাসী ছিল, সে সৌদি আরবে কনস্ট্রাকশন একটি কাজে লিপ্ত ছিল। তো বিশাল বড় বড় ভবন তৈরির সাথে যেই বাংলাদেশি শ্রমিকরা যারা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সুবিশাল অট্টালিকা তৈরি করে যাচ্ছেন আর আমাদের দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন, এমনই ছিলেন তিনি একজন রেমিটেন্স যোদ্ধা। যখন বেসমেন্ট, মানে যখন নিচতলার কাজ হবে, তার আগে তো মাটি খুঁড়ে নিতে হয়। তো ঠিক তেমনি বিশাল একটি গর্ত তৈরি করা হয় সেই জায়গাতে। ওই গর্তের মধ্যে ঢালাই করে লম্বা লম্বা রড
প্রথমে দেয়া হয়, তারপর তার চারদিকে গোলাকৃতি বা আয়ত বা বর্গক্ষেত্রের বিভিন্ন শেপ দিয়ে তার মধ্যে সিমেন্ট দিয়ে দেয়া হয়। এটা তো আপনারা দেখেছেন নির্মাণ কাজ যেভাবে হয় আর কি। তো ওই জায়গাটাতে একটি গর্ত করা হয়, একাধিক গর্ত, তার মধ্যে একটি গর্তে সুলতান নামে একজন, মূলত যিনি খুব করুণভাবে মারা গিয়েছিলেন, সুলতান নামে একজন, উনি ওই গর্তের মধ্যে নামেন। গর্তের মধ্যে নেমে, ওনার সাথে আরো লোক ছিল, ওনারা ওনাদের কাজটি করছিলেন। তো কাজ করতে করতে ওনারা মোটামুটি কাজের মধ্যেই লিপ্ত ছিলেন না, কোনো কনসেন্ট্রেশন অন্যদিকে আসলে ছিল না। তো সুলতান যে কাজটি করছিলেন, উনি হচ্ছে যে ওই রডের সাথে যে তার আছে চিকন চিকন, আমরা এটাকে ওই যে গুনা তার বলি, চিকন চিকন তার, যেটা দেখবেন দুই রডকে বেঁধে দেওয়ার জন্য এই তারগুলো ব্যবহৃত হয়, উনি মূলত ওই কাজটি করছিলেন। সেফটি যে সমস্ত ইকুইপমেন্ট তার থাকার দরকার ছিল সেগুলো তার কাছে ছিল, মাথায় হেলমেটও ছিল। স্বাভাবিকভাবে প্রতিদিনের মতো তিনি কাজ করছিলেন। এর মধ্যে কি হয়, উপর থেকে একটি মাঝারি সাইজের পাথর, সেটার ওজন প্রায় 20 কেজির মতো হবে এমন একটি পাথর, এরকম একটি পাথর কিভাবে যেন গড়িয়ে ওই গর্তের মধ্যে পড়ে যায়। আর এই পাথরটি সরাসরি ওনার মাথায় এসে পড়ে। নির্মাণ কাজের সাথে যারা জড়িত থাকে তারা যে হেলমেটগুলো পরে, এই হেলমেটগুলো কিন্তু পাতলা প্লাস্টিকের হয়, আপনারা কিন্তু সেটা দেখেছেন। বিভিন্ন জন, যেমন মেট্রো রেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে সমস্ত সরকারি প্রজেক্টগুলো বা বেসরকারি প্রজেক্টগুলো হচ্ছে, অবকাঠামো প্রজেক্ট, সেখানে দেখবেন যে হেলমেটগুলো, এই হেলমেট কিন্তু আসলে খুব বেশি লোড নিতে পারে না, খুব যে বেশি বড় আঘাত এগুলো কিন্তু সহ্য করতে পারে না। এই পাথরটি সরাসরি এসে সুলতানের মাথার উপর পড়েছিল। আশেপাশে তেমন কোনো পাথর ছিল না, থাকলেও বেশ দূরে। ওটা যে কিভাবে ওখানে এসে পড়লো গর্তের মধ্যে, এটিও সবাই ভেবেছিল যে কিভাবে এটা এখানে আসলো। হতে পারে ওই গর্তের ওই পাথরের কোনো কিনারায় কোনো গাড়ির টায়ার হঠাৎ করে পড়েছিল, মানে গাড়ি চলার সময় পড়েছিল হয়তো, বা সেখানে অনেক সময় এইভাবে পড়লে পাথর ছিটকে চলে যায়। এছাড়া এত দূর থেকে ওই পাথর ওই গর্তের মধ্যে পড়ার কথা নয়। যাই হোক, যে কোনো কারণে হতে পারে, প্যারানরমাল কোনো কারণেও হতে পারে, এটা নিশ্চিত না, আসলে এটা এভাবে বলা যায় না যেটা প্যারানরমাল কারণে দূর থেকে এসে পাথর পড়েছে। এই পাথরটি সুলতানের মাথায় এসে পড়ে, আর মাথায় পড়ার সাথে সাথে তার হেলমেট তো ভেঙে যায়, তার মাথাটা এমন ভাবে থেতলে যায় যে সেটা আসলে দেখার মতো নয়। পাথরটি সুলতানের মাথায় পড়ার পরে ছিটকে আরেকটা জায়গায় পড়ে, সেখানে আরো একজন আহত হলেও সেই আঘাতটা তেমন গুরুতর ছিল না, কিন্তু মূলত ওই আঘাতে সুলতানের স্পট ডেড হয়ে যায়, মারা যান সুলতান। তার কিছুটা ভিসা জটিলতা ছিল, উনি হয়তোবা যখন সৌদি আরবে এসেছিলেন তার ভিসাগত কোনো জটিলতা হয়তোবা ছিল, যার কারণে ওনার লাশ দেশে আসতে বা দেশে নিয়ে আসতে প্রায় 3 মাস সময় লেগেছিল। বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা, বিভিন্ন কাগজপত্রের জটিলতা, এই সমস্ত জটিলতায় আটকে ছিল ওনার লাশ সৌদি আরবে 3 মাস। 3 মাস পর ওনার ডেড বডি বাংলাদেশে আসে। ওনার লাশটা একদম কফিনে ফিক্সড করে, মানে ওইখান থেকে গোসল করে কাফন পরিয়ে একদম মানে কফিনটা টাইট করে লাগিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল এই কফিনটা যেন না খোলা হয়, একবারই যেন কবর দিয়ে দেওয়া হয়। তার লাশটা আসলে খুব মানে বিভৎস হয়ে গিয়েছিল। এই 3 মাস ফ্রিজিং করে রাখা হয়েছিল লাশ, আর কফিনের মধ্যেও কিন্তু ওই বরফ দিয়ে একটা নির্দিষ্ট প্রক্রিয়া ফ্রিজিং করে রাখা হয়, সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, কিন্তু কফিন খুললে সেটা আর ওই ঠান্ডা অবস্থায় থাকে না। যাই হোক, বাংলাদেশে লাশ আসার পরে সেটা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসে, পরে সেখান থেকে যে সরকারি প্রসিডিউরস এগুলা শেষ করে অ্যাম্বুলেন্সে করে এই ডেড বডি বুড়িচন্দ্র গ্রামে নিয়ে আসা হয়। এখন বুড়িচন্দ্র গ্রামে নিয়ে আসার পর
সবাই তো জানাজা দেওয়ার জন্য রেডি, কবরও খুঁড়ে রাখা হয়েছে। কবর খুঁড়ে রাখা হয়েছে, সুলতানদের বাড়ি থেকে একটু পাশেই আর কি একটা গোরস্থান রয়েছে। সুলতানদের বাড়ি থেকে একটু দূরেতে একটা মসজিদ, এর মসজিদের মধ্যবর্তী জায়গা হলো গোরস্থান। নামাজ পড়তে গেলে ওই গোরস্থান পার হয়ে যেতে হয়। ঠিক এমন একটি গোরস্থানে সুলতানের কবর খুঁড়ে রাখা হয় এবং ডেড বডি আসার পরে জানাজা পড়ানো হয়। কিন্তু সমস্যা দেখা দিল যে আত্মীয় স্বজনের অনেকেই সুলতানের ডেড বডি শেষ দেখা দেখতে চাচ্ছে। শুরুতেই বলা হয়েছে তার মাথা কিন্তু খুব বিভৎসভাবে থেতলে গিয়েছিল। এই জন্য এই দৃশ্য আসলে সবার পক্ষে দেখার মতো উপযোগী ছিল না। এই কারণেই মূলত বলা হয়েছিল যে সরাসরি কফিন সহ যেন কবর দিয়ে দেয়া হয়। কিন্তু আসলে মা বাবার মন, আত্মীয় স্বজনের মন, এগুলো তো আসলে খুব কঠিন এই আবেগগুলো কন্ট্রোল করা। সবাই বলে যে যাই হোক, আমার ছেলের যতই মাথা থেতলে যাক, বিভৎস হোক, অন্তত তার দেহ তো আমরা একটু দেখতে চাই, এটুকু কি আমরা দেখতে পারবো না? যাই হোক, অবশেষে কফিন খোলা হয় শেষ দেখার জন্য। তো দেখা গেল যে আসলে তার মাথার যে অংশটা, মাথা অলমোস্ট নেই বললেই চলে, এমন ভাবে থেতলে গিয়েছিল যে মাথা অলমোস্ট নেই বললেই চলে। মাথার অংশটুকু ছোট্ট একটা ব্যাগের মধ্যে, ওইখানে কফিনের মধ্যেই আলাদা করে রাখা ছিল। যে অংশটুকু আসলে থেতলে গিয়েছিল, যেটা কোনোভাবেই মাথার সাথে রাখা সম্ভব ছিল না, ওইটিও ওই পাশেই রাখা ছিল একটা পলিথিনের মধ্যে বা এই টাইপের কোন একটা বক্সের মধ্যে। তো এই দৃশ্য দেখে অনেকেই ভয় পেয়েছিল, তারপরও অন্তত মনের বৃন্দে একটাই সান্ত্বনা ছিল যে না, সুলতানকে শেষ দেখা অন্তত দেখতে পেরেছে সবাই। যাই হোক, তাকে জানাজা তো হয়ে গিয়েছিল, তাকে কবর দিয়ে দেওয়া হয়। মূলত ঘটনাটা এই পর্যন্তই হওয়া উচিত ছিল স্বাভাবিক নিয়মে, কিন্তু এ পর্যন্ত হয়নি। ঘটনা শুরু ভৌতিক ঘটনা শুরু এরপর থেকে নিয়ে। এই ঘটনার 3 থেকে 4 দিন পরে ঘটে যায় একটি ভয়ানক ঘটনা। সুলতানের যিনি বাবা, উনি নামাজ পড়তে যাচ্ছিলেন, মাগরিবের নামাজ পড়তে যাচ্ছিলেন মসজিদে, যেটা ওই কবরস্থান পার হয়ে যেতে হয়। তো স্বাভাবিকভাবে উনি মাগরিবের নামাজ পড়তে যান। নর্মালি উনি মাগরিবের নামাজ পড়তে গিয়ে এশার নামাজ পড়ে তারপর বাড়িতে ফিরে আসেন। তো ওই দিন উনি চিন্তা করেন, যেহেতু ছেলে মারা গেছে, একটু পরিবারের অন্য সদস্যরাও তো, তারা তো মন খারাপ। মাগরিবের নামাজ পড়ে ওই কয়েকদিন উনি বাড়িতেই ফিরে আসতেন, আসলে আবার এশার নামাজের সময় উনি যেতেন। তো মাগরিবের নামাজ পড়ে উনি একটু দেরিতেই বের হয়েছিলেন, সবার সাথে বের হননি। বাসা তো খুব বেশি দূরে না, কাছেই। তো উনি বাড়ির দিকে যাত্রা শুরু করেন। উনি যখন কবরস্থানটা পার হয়ে একটা ছোট্ট বাঁশঝাড়ের মতো আছে, ওইখানে যখন এসেছেন, তখনই ওই বাঁশঝাড়ের ভিতর থেকে কে যেন ওনাকে ঢিল মারছে। উনি চিন্তা করেন, কি ব্যাপার, আমাকে ঢিল মারে কে? উনি প্রথমে মনে করেছেন হয়তোবা উপর থেকে কোনো কিছু, অনেক সময় ছোট ছোট ওই গাছের কোনো একটা অংশ, কাঠের কোনো একটা অংশ, এটা গায়ে পড়েছে কিনা। পরে দেখলে যে না, উপর থেকে পড়ে, এটা পাশ থেকে আসছে, বাঁশের মধ্যে থেকে কেউ ঢিল মারছে, 1টা 2টা 3টা এরকম করে ঢিল মারছে, ছোট ছোট ঢিল। উনি তখন বলে ওঠে, এই কে ঢিল মারে কে? কোনো সারা শব্দ নেই। আবারও ঢিল মারে। তখন আবারও বলে যে, এই কে রে বেয়াদব কোথাকার, ঢিল মারছো, আমি একটা মুরব্বী মানুষ। এইভাবে কথা বলছে। তখন ওই বাঁশের মধ্য থেকে একটা লম্বা অবয়ব বের হয়ে আসে, সাদা কাপড়ের মতো কিছু একটা পরা, জুব্বা না, আবার পাঞ্জাবি না, কি পরা এটা উনি আসলে ওইভাবে বুঝতে পারেননি। তো ওনার হাতে টর্চ লাইট ছিল। উনি ওইটা যেটা আসছিল আর কি, ওই অবয়বটা, তার দিকে টর্চ লাইট মারেন, এটা কে দেখি, এভাবে ঢিল মারছে, ফাজলামি করছে। উনি যেটা দেখতে পান, এটা দেখে উনি কোনোভাবেই নিজের সেন্স ধরে রাখতে পারেননি। উনি দেখেন যেটা আর কেউ নয়, ওনার ছেলে সুলতান।
এবং তার চেহারাটাও ভয়ানকভাবে বিকৃত হয়ে আছে, মনে হয়েছে মাথায় খুব আঘাত লেগেছে। কিন্তু ওনার ছেলের চেহারা উনি দেখে বুঝেছিলেন যে এটা আমার ছেলে। এই দৃশ্য দেখে উনি চিৎকার দিয়ে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। যেহেতু মাগরিবের নামাজের পরে মসজিদ থেকে উনি সবার পরে বের হয়েছিলেন, এই জন্য পরের লোকজন হেঁটে যাওয়ার সময় যে ওনাকে দেখবে বিষয়টা এমন হয়নি। কিন্তু পরবর্তীতে ওই রাস্তা দিয়ে যখন অন্য লোকেরা হেঁটে আসছে কিছু সময় পরেই, তখন ওনাকে ওই বাসার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে ফেরত নিয়ে আসেন। তাকে অল্প সময়ের মধ্যেই তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে কি হয়েছিল এটি যখন সবাই জিজ্ঞেস করে, তখন তিনি সব ঘটনা খুলে বলেন যে আমি তো সুলতানকে দেখেছি ওখানে, আমাকে এইভাবে ঢিল মারছিল। তো সবাই বলে যে আসলে আপনার ছেলে মারা গেছে, তো আপনি শোকে খুব শোকার্ত হয়ে আছেন, এই কারণে আপনি মনের ভুলে হয়তো এরকমটা দেখেছেন। এমনটা তো আমাদের কখনো হয়নি যে ওই বাসারের ওখানে এসে কেউ ভয় পেয়েছে, এখন পর্যন্ত এই ধরনের ঘটনা তো কখনো ঘটেনি। আপনি আসছিলেন অবচেতন মনেই দেখেছেন, কিন্তু উনি আসলে কাউকে বোঝাতে পারছিলেন না যে উনি যেটা দেখেছেন সেটা সত্যিই দেখেছেন। যাই হোক, এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ে যে অনেকেই মানে বলে যে উনি এরকম সুলতানকে নাকি দেখেছে, দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেছে। যাই হোক, এরপরে 3-4 দিন আর তেমন কোনো সমস্যা হয়নি। উনিও নামাজ পড়তে গেছেন, কাউকে দেখেননি। উনি নামাজ পড়তে গেলেও বিশেষ করে মাগরিবের নামাজের সময়, নামাজের সময় সাথে লোক থাকতো আর কি, এই জন্য হয়তো কাউকে দেখেননি। তো ওনার এই ঘটনার 3-4 দিন পরে ঘটে আরো একটি ঘটনা। এক রাত্রে একজন লোক বাইসাইকেল নিয়ে আসছিল। তো বাইসাইকেল নিয়ে আসার পথে যখন ওই কবরস্থানটা পার হয়ে যখন ওই বাসারের কাছাকাছি এসেছে, তখন ওই লোকটার কাছে মনে হয় হঠাৎ করে পেছন থেকে তার সাইকেলটি কেউ টেনে ধরেছে। আর প্রিয় লিসেনার, সাইকেল যদি পেছন থেকে কেউ টেনে ধরে তাহলে কিন্তু বোঝা যায়, আপনারা যারা সাইকেল চালান তারা কিন্তু বলতে পারবেন যে সাইকেল যদি পেছন থেকে কেউ টেনে ধরে, যিনি চালাচ্ছেন তিনি কিন্তু স্পষ্ট বুঝতে পারেন। তো স্পষ্ট বুঝতে পারলেন পেছন থেকে কেউ সাইকেল টেনে ধরেছে। আর হঠাৎ করে টেনে ধরার কারণে, গতি জড়তার কারণে মানে উনি সামনের দিকে ছিটকে পড়েন সাইকেল থেকে, হাত পা ছুলে যায়। চিন্তা করে কি ব্যাপার, কি হলো, পেছন দিক থেকে কে টেনে ধরলো। উনি যখন উঠে দাঁড়িয়ে পেছন দিকে তাকান, দেখেন সাইকেল পড়ে আছে মাটিতে, কিন্তু সেখানে একটা লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে। ওই অবয়বটির চেহারা যে কি, সেটা কার চেহারা, এটি আসলে তার দেখার মতো কোনো মানসিক অবস্থা ছিল না। যখনই এটা দেখেছেন, উনি প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে ওখান থেকে মারেন দৌড়। তো কিছু দূর সামনে গিয়ে কিছু মানুষের সাথে তার দেখা হয়ে যায়। কি হয়েছে বলে যে এই ঘটনা। তো তখন ওই লোকগুলোর সাথে উনিও আসেন, দেখেন সত্যি ওনার সাইকেল পড়ে আছে। তো তখন সাইকেল উদ্ধার করেন এবং বলেন যে এই জায়গাটাতে উনি এটা দেখেছেন। তখন মানুষের মধ্যে মানে কানাঘুষা শুরু হয়ে যায় যে সুলতান মারা গেছে। এরপরেও এই ধরনের ঘটনা, প্রথম দিকে নাকি সুলতানকে দেখেছে তার বাবা নিজেই, এরপর আজকে এই ঘটনা ঘটলো, আসলে হচ্ছেটা কি ওখানে। এখন যেহেতু সাইকেল থেকে উনি পড়ে গেছে হঠাৎ করে, তখন কেউ কেউ বলেছে যে সাইকেল তো কোনো কারণে সামনে থাকা কোনো ইট বা অন্য কোনো কিছুর সাথে ধাক্কাও লাগতে পারে। তখন উনি বলেছেন যে সামনে থেকে ধাক্কা লাগলে সেটা তো আমি বুঝবো, আর পেছন থেকে টেনে ধরলে সেটাও তো আমি বুঝবো। সাইকেলটা পেছন থেকে টেনে ধরা হয়েছে। যাই হোক, এর মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে ঘটে আরো একটি ঘটনা, তাই একই রকম ঘটনা। সেটি হচ্ছে, এবার দুজন লোক যাচ্ছিল, এবার মোটর সাইকেল নিয়ে যাচ্ছিল। মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় ওনারা যখন কবরস্থান পার হয়ে বাঁশঝাড়ের কাছাকাছি এসেছেন, তখন মোটরসাইকেলের সামনের যে হেডলাইট আছে, সেই হেডলাইটের আলোতে তারা দেখতে পাচ্ছেন সাদা আলখেল্লার মতো কিছু একটা পড়া, একটা লম্বা অবয়ব, প্রায় 8-9 ফুট উচ্চতা হবে এমন একটি অবয়ব, মাথা ঢাকা, রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। তখন ওনারা চিন্তা করছে কি ব্যাপার, এটা কে রে? তো মোটরসাইকেল যে ওনারা থামাবেন কি থামাবেন না এই ডিসিশন নিচ্ছেন, হঠাৎ করে পেছন থেকে মনে হয়েছে যে এই মোটরসাইকেলটা কেউ টেনে ধরেছে, হঠাৎ করে টেনে ধরেছে।
আর তখনই ওই মোটরসাইকেল থেকে ওই দুইজনই ছিটকে পড়েন। তারপরে ওনারা কিন্তু খুব, কারণ বাইসাইকেল থেকে ছিটকে পড়ার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার ভিতরে কিন্তু পার্থক্য রয়েছে, কারণ বাইসাইকেলের গতি আর মোটরসাইকেলের গতি কিন্তু একরকম থাকে না। ওনারা ওইভাবে ছিটকে পড়ে কারো হাত ভেঙে যায়, কারো পায়ে প্রচন্ড আঘাত লাগে। দুজনেরই হেলমেট পরা ছিল দেখে মাথায় তেমন কোনো আঘাত লাগেনি, কিন্তু শরীরের বিভিন্ন অংশে মারাত্মক চোট লাগে তাদের। তারা উঠে দেখেন যে ওই অবয়বটি আর সামনে নেই। আরো একটি ভয়ানক ব্যাপার তারা দেখেন যে মোটরসাইকেলটি টেনে ধরেছে হচ্ছে পেছন থেকে। মোটরসাইকেলটি যখন তারা মানে উঠানোর চেষ্টা করেছেন মাটি থেকে, তখন ওনারা দেখেন মোটরসাইকেলটি কোনোভাবেই আর চালিয়ে নেওয়ার মতো উপযোগী নেই। কারণ হচ্ছে ওই মোটরসাইকেলটির দুই চাকাই এমন ভাবে মুচড়ে গেছে, মানে আপনারা দেখেছেন রিক্সা বা সাইকেল এরকম এগুলোর চাকা যদি মুচড়ে যায় তখন ইংরেজি 8 বা বাংলা 4-এর মতো হয়ে যায় অনেকটা। মোটরসাইকেলের দুটো চাকাই এরকম ইংরেজি 4 বা ইংরেজি 8 বা বাংলা 4-এর মতো হয়ে গেছে। কিন্তু মোটরসাইকেলটি কোনো কিছুর সাথে তো ধাক্কা লাগেনি, মোটরসাইকেলটি পিছন থেকে টেনে ধরেছিল। তাহলে এই চাকা দুটো এইভাবে বাঁকা লোকে, তাদের কাছে মোবাইল ফোন ছিল যেহেতু তারা শারীরিকভাবে বেশ আহত হয়েছিলেন, আর মোটরসাইকেল ঠেলে নিয়ে যাওয়া যাচ্ছিল না, কোনোভাবেই চালানো যাচ্ছিল না। কিন্তু মোটরসাইকেল স্টার্ট কিন্তু চলছিল, প্রিয় লিসেনার্স, স্টার্ট কিন্তু অন ছিল। তো তারা লোকজনকে ডাকেন, তারা আসেন, বহু লোক দেখে যে এই অবস্থা। তো আরো একটি ব্যাপার, সেটা হলো যদি কোনো কিছুর সাথে ধাক্কাই লাগতো, যে জোরে ধাক্কা লেগেছে তাতে দুটো চাকাই কিন্তু এরকম মুচড়ে যাওয়ার কথা নয়। আর দুটো চাকা যদি মুচড়ে যায়ও তাহলে কিন্তু মোটরসাইকেলের সামনের অংশ বা সাইডের অংশের কোনো অংশ ভেঙে যাওয়ার কথা। মোটরসাইকেলের কিন্তু সামনের অংশ বা পিছনের অংশ কোনো কিছু ভেঙে যায়নি, শুধু ওই দুটো চাকাই শুধু এরকম বাঁকা হয়ে গিয়েছিল। কারণ মোটরসাইকেলটা আসলে ধাক্কা লাগেনি, পিছন থেকে কেউ টেনে ধরেছে, এই জন্য মোটরসাইকেলের অন্য কোনো ক্ষতি হয়নি। এই ঘটনার পরে গ্রামবাসী সবাই আলোচনা করতে থাকে যে সুলতানের ভূত নেমে এসেছে, এভাবে মানুষকে ভয় দেখাচ্ছে, ওই রাস্তাতে আসা যাওয়াই কমে গেল। এই ঘটনা যদিও খুব ভয়ানক, কিন্তু এর পরিপ্রেক্ষিতে কিছু ইতিবাচক ঘটনাও ঘটতে শুরু করে। ওই গ্রামে বেশ কিছু ছিচকে চোরের উপদ্রব ছিল, যেমন গাছ থেকে কাঁঠাল চুরি, আম চুরি, পুকুর থেকে মাছ চুরি, কলা গাছ থেকে কলার কাঁধি শুদ্ধ চুরি, মুরগি চুরি, ডিম চুরি, হাঁস চুরি, ছাগল চুরি, গরু চুরি, এইরকম কিছু চোরের উপদ্রব বেশ ছিল। অদ্ভুত ব্যাপার হলো এই চোরগুলো নাকি যখন এখানে আসতো চুরি করতে গ্রামে, এই চোরগুলো ওই সুলতানকে নাকি দেখতো। আসলে ওটা সুলতানই ছিল কিনা সবাই তার চেহারা ফলো করতে পারেনি, চেহারাটা একজনই শুধু দেখেছে, তার বাবা। এরপরের জনেরা কেউ কিন্তু চেহারা দেখেনি, শুধু অবয়বটা দেখেছে। তো অনেকেই ওই অবয়বটা দেখত, তখন বলতো সুলতানের ভূত গ্রাম পাহারা দিচ্ছে। আসলে সেটা সুলতানের ভূত নয়, কারণ হলো মানুষ মারা যাওয়ার পরে কিন্তু আর ফেরত আসতে পারে না, প্রিয় লিসেনার্স, এটা আমরা সকলেই জানি। জিনেরা এসে এই কাজগুলো করে থাকে। তো যাই হোক, এই ছিচকে চুরিগুলো বন্ধ হয়ে যায়। এখন গ্রামের লোকজন চিন্তা করে যে আসলে এই ধরনের ভয়ের ঘটনা যেন আর না ঘটে, তো এই জন্য তো আমাদেরকে কিছু করতে হবে। তখন বেশ কিছু আলেমের সাথে পরামর্শ করেন, তখন তারা বলেন তার নামে বা তার পক্ষ থেকে তার পরিবারের সদস্যরা যেন বেশি বেশি করে দান সদকা করে দেন, এবং একটি গায়েবানা জানাজা আবারও যেন পড়া হয়। সত্যি তাই, ওনার পক্ষ থেকে ওনার পরিবারের সদস্যরা ওনার রুহের মাগফিরাতের জন্য দান সাদকা করেন, আর একবার গায়েবানা জানাজা পড়ানো হয় এবং তার জন্য বেশি বেশি করে দোয়া করা হয়। এরপরে ওই অবয়বটিকে আর কখনোই দেখা যায়নি, এখন পর্যন্ত দেখা যায়নি। সর্বশেষ আমি 2018 সালে যখন এই ঘটনাটি শুনেছিলাম, ওই পর্যন্ত দেখা যায়নি, 2005 সাল থেকে নিয়ে 18 সাল পর্যন্ত। এখন দেখা গিয়েছে কিনা আমি ঠিক বলতে পারবো না, কারণ রাসেলের সাথে আমার আর যোগাযোগ হয়নি। ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল, তো আমার সাথে 2018 সালে পরিচয় হয়েছিল, তখন ওই ঘটনাটি আমাকে বলেছে। ও অবশ্য আরো কয়েকটি ঘটনা আমাকে বলেছিল, পর্যায়ক্রমে সেই ঘটনাগুলো আমি
ইনশাল্লাহ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আবারও বলছি, এই ঘটনাটি ঘটেছিল 2005 সালে টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বুড়িচন্দ্র গ্রামে। আশা করছি ওই গ্রামের যারা আমাদেরকে শুনছেন, এই ঘটনা শুনছেন, তারা এই ঘটনা সম্পর্কে আমাদেরকে জানাতে পারবেন বা এই ঘটনার সত্যতা সম্পর্কেও আপনারা নিশ্চিত হতে পারবেন। তো এটি ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের সকলের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন।